গ্রহণ করা হবে কক্সবাজার জেলার 4টি সহ 13টি পৌরসভায়। ওয়াই আমাদেরকে বলতে হবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের সাথে নির্বাচন কমিশনের এই বৈঠকটি ছিল তারই অংশ, কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় প্রাধান্য পায় সম্প্রতি শেষ হওয়া পৌর নির্বাচন, যার শেষ দিনে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কমিশন। যেখানে 24 জন পুলিশকে দেওয়া হয়েছিল নিরাপত্তার জন্য। হোয়াট নিরাপত্তা ইউ আর টকিং অ্যাবাউট? একটা প্রিজাইডিং অফিসারকে যখন দুইটা লোক ভিতরে, চারটা লোক ভিতরে ঢোকে মারছে, সেখানে তো আপনার পুলিশ ক্যান গো এন্ড ইন্টারভেন। তারও তো একটা স্বয়ংক্রিয় দায়িত্ব আছে। বদনামটা আমাদেরকে নিতে হয়। আমাদের 3টা লোকের গলাটা ফাঁসির রশির ভিতরে। আপনারা তো থাকবেন ভাই, আমাদেরকে দৌড়াবে লোক। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, র্যাবের ডিজি, সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ বৈঠকে সমন্বয়হীনতার কথা বলেন সাখাওয়াত হোসেন। উই উইল নট অ্যালাউ লাইক দিস। আমি আর্মি দিচ্ছি, পুলিশ দিচ্ছি, বিডিআর দিচ্ছি, বিজিবি দিচ্ছি, এন্ড ইভেন দেন এটা হচ্ছে তার কারণ হচ্ছে যে দে ডু নট নো হোয়াট টু ডু। ইফ নিড বি অ্যারেস্ট দেম, উই ডোন্ট কেয়ার হুই সংসদ সদস্য, হুই নট সংসদ সদস্য। ইট ইজ নট দেয়ার জব টু গো অ্যান্ড ইন্টারফেয়ার ইন দ্য ইলেকশন। হুসএভার হি ইজ, প্রতিবার টেকনাফে আমাদের লোকজনকে মারে, হাত ওঠায়, রাস্তে মারা গিয়ে পায়ে ধরে। হোয়াট কাইন্ড অফ পিপল আর দে? কমিশনের অভিযোগ মেনে নিয়ে 27শে জানুয়ারি নির্বাচনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সামর্থ্যের সবটুকু চেষ্টা করবেন বলে জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তারা। এর চেয়ে কম যখন সুযোগ সুবিধা ছিল তখনও কিন্তু এই ধরনের সিচুয়েশন হয়নি। সুতরাং যারা এই সিচুয়েশনের সাথে আছেন বা এই সিচুয়েশন তৈরির ক্ষেত্রে যাদের নেগলিজেন্সি রয়েছে, আমি আপনাদের অভিমতের সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। এস এম মহিউদ্দিন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আওয়ামী লীগ যে কোনো উপায়ে হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার আসন্ন উপনির্বাচনে জয়ী হতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সরকারি দল প্রশাসনের ছত্রছায়ায় বিএনপি নেতা কর্মীদের উপর হামলা নির্যাতন চালাচ্ছে দাবি করে এম কে আনোয়ার বলেছেন, নির্বাচন কমিশন হস্তক্ষেপ না করলে উপনির্বাচন সুষ্ঠু হবে না। যদি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করার জন্য অধিকতর কিছু পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না। পদ্মা সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সবচাইতে বড় এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 40,000 কোটি টাকারও বেশি। প্রকল্পের মধ্যে আছে আধুনিক শিল্পাঞ্চল, যাত্রী এবং পণ্য পরিবহনের আলাদা বিমান, সমুদ্র ও নৌবন্দর এবং 1 ডজনেরও বেশি উপশহর আর পর্যটন কেন্দ্র। শিগগিরই এই মহাপরিকল্পনা জাতীয় অর্থনৈতিক পরিষদে উঠবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। রিপোর্ট করছেন কেরামতুল্লাহ বিপ্লব। প্রয়োজনীয় যোগাযোগ অবকাঠামো না থাকার কারণেই নদী ঘেরা ও সাগর উপকূলের দক্ষিণাঞ্চল দেশের অন্য এলাকাগুলোর চেয়ে উন্নয়ন সমৃদ্ধিতে খানিকটা পিছিয়ে। পদ্মা সেতুকে ঘিরে এশীয় উন্নয়ন ব্যাংকের সমীক্ষায় এখন এই অঞ্চলকেই বলা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময়। সরকারের ঘোষণা অনুযায়ী 3 বছরের মধ্যে এ সেতু নির্মাণ হলে সড়কপথে দক্ষিণের সব জেলাই সরাসরি যুক্ত হবে রাজধানীর সাথে। যোগাযোগ মন্ত্রী জানান, তার আগেই শুরু হবে অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ। পাওয়ার প্ল্যান্ট থেকে আরম্ভ করে রাস্তা, ব্রিজ, তারপরে জনসাধারণের আবাসন, এই সমস্ত নিয়েই একটি পরিকল্পনা ডোনারদের আছে। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল এই প্রকল্প বাস্তবায়নে 15 বছরেরও বেশি সময় লাগতে পারে বলে জানান যোগাযোগ মন্ত্রী। প্রকল্পের বেশিরভাগ অর্থই আসবে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে। নতুন বিমানবন্দর করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। সেটির যে অর্থায়ন, সেটা বাদেই অ্যাবাউট $6 বিলিয়ন নতুন পরিকল্পনা আসবে। বিশেষায়িত এই অর্থনৈতিক অঞ্চলের কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও অনেক বাড়বে বলে জানান যোগাযোগ মন্ত্রী। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান এবং অন্যতম ব্যস্ততম দোমোদেদোভা বিমানবন্দরে 7 কেজি ওজনের শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে 31 জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে শতাধিক। বিমানবন্দরের যাত্রীদের লাগেজ বেল্টের স্থানে এই বিস্ফোরণটি ঘটে।
এটি একটি সন্ত্রাসী হামলা বলে জানিয়েছেন ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান। তিনি আরো জানান, প্রাথমিকভাবে তারা একে আত্মঘাতী বোমা হামলা বলে মনে করছেন। মস্কো শহরের প্রাণকেন্দ্র থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত ওই বিমানবন্দর দিয়ে মূলত বিদেশি পর্যটক এবং অভিবাসীরা যাতায়াত করেন। বিস্ফোরণের পর মস্কো সহ রাশিয়ার সব প্রধান শহরের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া এই হামলায় কোনো ব্রিটিশ নাগরিক জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্র অধিদপ্তর। সৌদি আরবের রাজধানী রিয়াদে আল নুরা মহিলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবন ধসে 3 শ্রমিক মারা গেছেন, আহত হয়েছে অন্তত 7 শ্রমিক। নিহতদের কেউ বাংলাদেশি নয় বলে সৌদি আরব সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশ সময় বেলা 12টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। রিয়াদের এই নির্মাণ প্রকল্পটিতে ভারত, পাকিস্তানি ও মিশরীয় শ্রমিকদের সাথে বাংলাদেশিরাও কাজ করতেন। দুর্ঘটনার পর প্রায় 200 অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসে। উদ্ধার তৎপরতায় নামানো হয় বেশ কয়েকটি হেলিকপ্টার। বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর হারুনা রশিদও ঘটনাস্থল ঘুরে জানান, নিহত শ্রমিকদের মধ্যে কেউ বাংলাদেশি নেই। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে প্রয়োজনের অতিরিক্ত গাড়ি এবং জ্বালানি ব্যবহারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে 4 মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সশরীরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি শামীম হাসনাইন এবং বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করে। একই সাথে এই মামলায় কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন আদালত। সরকারি সম্পদ অপচয়ের অভিযোগে 16 জানুয়ারি শেরেবাংলা নগর থানায় খন্দকার দেলোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। দেলোয়ারের আইনজীবীরা জানান, সরকার দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসব মামলা করছে। মতিঝিলে যুবদল নেতা শহীদ মোল্লা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডে অংশ নেওয়া 6 সদস্যের মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আধিপত্য বিস্তার এবং স্থানীয় একটি মাঠের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হন শহীদ মোল্লা। মাহমুদুর রহমানের রিপোর্ট। 32 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শহীদ মোল্লাকে ঘটনার দিন খুব সকালে মতিঝিলে তার দোকানের কাছে ভাড়াটের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হত্যাকাণ্ডে অংশ নেওয়া কাজী ওহাব মোবারক সাংবাদিকদের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ওই দিন ভোরে তারা শহীদ মোল্লার দোকানের আশপাশে অবস্থান নেয়। দোকানে আসার পর কিছুক্ষণের মধ্যে দোকান বন্ধ করে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করে তারা। শুধুমাত্র টাকার বিনিময়ে স্থানীয় বড় ভাইয়ের নির্দেশে তারা এই হত্যাকাণ্ডে অংশ নেয়। তবে ওই বড় ভাইয়ের রাজনৈতিক পরিচয় নাম বলতে রাজি হয়নি কিলার গ্রুপের এই 2 সদস্য। এর আগে 2 দফা শহীদ মোল্লাকে হত্যার উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয়নি বলে জানিয়েছে গোয়েন্দারা। মতিঝিলের একটি মাঠের দখল আধিপত্য বিস্তারী শহীদ মোল্লা খুনের নেপথ্যের কারণ বলে স্বীকার করেছে অভিযুক্ত 2 খুনি। মোবারক আমার বললো, আপনার ওরা এনজাম করবো, হিট করব, আপনার আমি একটু পাহারা দেবো। তো পোলাবানটি আগে আগে আমরা পোলাবানের প্রায় 15-20 গজ পিছনে, এর ভিতরে পোলাবান আগে আগে গেছে। যাওয়ার পর যে লোকটা মারা গেছে শহীদ মোল্লা, দেখলাম চোখের পলকে ওরা গুলি করে পালাইয়া গেল। মতিল কাগজের মাঠ, ওই মাঠ নিয়ে গ্যাঞ্জাম চলতেছে। মানে একটা গ্রুপ ওইখানে ছিল, একটা সময় বিক্রি করছে জায়গাটা। যারা দল ছিল এরা বাইরে গেছে। ওই শহীদ যা ছিল, শহীদ ওই জায়গাটা দল করে রাখছিল, ঠিক আছে। তো এর আগে যারা ছিল এরারই মানে গ্যাঞ্জাম। আলোচিত হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ডিবি তদন্ত শুরু করে। গোয়েন্দা পুলিশের উপকমিশনার জানান, এই ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের ইতিমধ্যে শনাক্ত করেছে তারা। অচিরেই তারাও ধরা পড়বে। ওহাব হলো শুটার গ্রুপের সদস্য, আর মোবারক তার উপরে পরিকল্পনা এবং সমন্বয়কের দায়িত্ব পালন করে। মূলত স্থানীয়ভাবে ব্যবসায়িক বিরোধিতা এবং আধিপত্য একটা বিষয়কে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে বলে খুনি এবং সমন্বয়কারী স্বীকার করেছে। চলতি মাসের 10 জানুয়ারি যুবদল নেতা শহীদ মোল্লাকে তার মতিঝিলের দোকানের কাছে নৃশংসভাবে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রাজধানীর আগারগাঁও 41 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের মূল হত্যাকারী জসিম সহ এই কিলিং মেশিনে অংশ নেওয়া 3 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সোমবার ভোরে র্যাবের গোয়েন্দা শাখা এবং র্যাব 2 এর সদস্যরা রাজধানীর শনির আকড়া থেকে মূল হত্যাকারী জসিম
এবং শামীমকে গ্রেফতার করে। বিস্তারিত রয়েছে রবিউল ইসলাম রাজুর রিপোর্টে। এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই 41 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হককে হত্যা করা হয়েছে বলে জানায় র্যাবের হাতে গ্রেফতার হওয়া এই কিলিং মিশনের মূল আসামি জসিম। সে আরো জানায় এলাকার মাদক ব্যবসায়ী হাজি বাবু ও কোম্পানি মিন্টুর নির্দেশে ভাড়াটে খুনিদের সাথে নিয়ে সে নিজেই এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেয়। হাজি বাবু অস্ত্র পাঠায় এক ইমন নামে এক ব্যক্তিকে দিয়ে। দুলাল ফার্স্টে গুলি করার পরে ফজলু সাহেব দৌড় দেওয়ার পরে আমি হোন্ডা থেকে নেমে আমিও 3-4 রাউন্ড গুলি করি। গ্রেফতারকৃতরা জানায় ফজলুল হককে হত্যা করার জন্য ঘটনার 5 দিন আগে থেকেই তারা জসিমের বাসায় অবস্থান নেয় এবং তার বাসাতেই হত্যাকাণ্ডের যাবতীয় পরিকল্পনা করা হয়। হুন্ডারে করে 4টি অস্ত্র আছে আর আমার কাছে একটা অস্ত্র, মোট 5টা অস্ত্র নিয়ে আমরা রাত্রে ওখানে থাকি। জসিমের বাড়িতে 5 দিন ছিলাম, ওখানে থাকি। পরের দিন সকাল 9টা 9:30 দিকে বাসা থেকে বের হই। র্যাব জানায় মাদক ব্যবসায় এলাকায় আধিপত্য বিস্তার না অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে বুঝতে পারবো অ্যাকচুয়ালি এর পিছনে কারা কারা জড়িত আছে, বাট অ্যাকচুয়ালি কার কি তো দ্বন্দ্ব ছিল, কার মধ্যে কি দ্বন্দ্ব, সেই জিনিসগুলো হয়তো বেড়ে আসবে। গত 14 জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর আওয়ামী লীগ ওয়ার্ড অফিসের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে ফজলুল হককে গুলি করে হত্যা করা হয়। রবিউল ইসলাম রাজু, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র পণ্ডিত ভীমসেন যোশী আর নেই। বহুদিন রোগ ভোগের পর পুনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কিডনি এবং শ্বাসকষ্টজনিত কারণে গত 31 ডিসেম্বর হাসপাতালে ভর্তি করার পর গত কয়েকদিন ধরে কৃত্রিম লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল পণ্ডিত ভীমসেন যোশীকে। 1922 সালের 4 ফেব্রুয়ারি ভারতের কর্ণাটকে জন্ম নেওয়া ভীমসেন যোশী শুধু শাস্ত্রীয় সঙ্গীত নয়, ভজন, দেশাত্মবোধক এবং চলচ্চিত্রের প্লেব্যাক শিল্পী হিসেবেও বিশেষ খ্যাতি অর্জন করেন। 2008 সালে তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। 89 বছর বয়সী ভীমসেন যোশীর মৃত্যুতে ভারতীয় উপমহাদেশে শাস্ত্রীয় সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। এবারে আফতাব গ্রুপ অর্থ সংবাদ। পূবালী ব্যাংক লিমিটেডের অঞ্চল এবং কর্পোরেট শাখা প্রধানদের সম্মেলন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী। তিনি 2010 সালে ব্যাংকের সফলতায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, কঠোর পরিশ্রম এবং পেশাদারী মনোভাবের কারণেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, মোহাম্মদ কবিরুজ্জামান, ইয়াকুব ছাড়াও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন। এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মন্দা, অর্থনীতি এবং বাজার বিশ্লেষণ করে 2011 সালে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ আনিসুল হক, আমিনুর রহমান, এটিএম গোলাম মারুফ, মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। মেটলাইফ অ্যালিকো আন্তর্জাতিক সংবাদ। এবার উইকিলিক্স নয়, গোপন তথ্য ফাঁস করল কাতারের আল জাজিরা টেলিভিশন। চ্যানেলটি জানায়, পূর্ব জেরুজালেমের ভূমি অবৈধভাবে দখলে রাখার ব্যাপারে ইসরায়েলের সাথে একমত পোষণ করে ফিলিস্তিনি আলোচকরাই। আল জাজিরা জানায়, বিগত 1 দশক শান্তি প্রক্রিয়ায় 16,076টি গোপন নথি রয়েছে তাদের কাছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন, ইসরায়েল এবং মার্কিন নেতাদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের ভিডিও চিত্র এবং ইমেইল বার্তা। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আল জাজিরার এই দাবিকে নাকচ করে দিয়ে বলেছেন, গোপন তথ্য ফাঁস করার নামে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ফিলিস্তিনিদের অবস্থান নড়েবড়ে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখছেন এটিএন বাংলা সংবাদ। আবারও জেনারেল ফার্মাসিউটিক্যাল সংবাদ বিরতি, আর বিরতির পর দেখবেন
বিশ্বকাপ স্কোয়াডে পুনর্বিবেচনা করা হলে পূর্ণ সামর্থ্য নিয়ে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী মাশরাফি বিন মুর্তজা।